আমার আজকের আলোচনার বিষয়বস্তু একটা কাকতালীয় মন্তব্য, রাজনৈতিক সমীকরণের হিসেব নিকেশ পাল্টে যাওয়ার মতন বক্তব্য। বিএনপির শীর্ষ নেতৃত্ব এখন আওয়ামী লীগ নিয়ে যে কথা, যে মন্তব্য করছেন, তাতে বিষয়টিকে আমাদেরকে এভাবেই নিশ্চয়ই মন্তব্য করতে হবে, বর্ণনা করতে হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বলেছেন, দীর্ঘদিন পর দেশে ভোটের সুযোগ আসছে এবং এবার নির্বাচন আগের চেয়েও ভিন্ন হবে। আগে যেখানে ধানের শীষ এবং নৌকার প্রতিদ্বন্দ্বিতা ছিল, এবার আমরা ধরে নিতে পারি তিনি যা বলছেন তা হচ্ছে এরকম যে নৌকা এবং ধানের শীষের প্রতিদ্বন্দ্বিতাটুকু অবশ্যই গণতন্ত্রের জন্য সৌন্দর্য ছিল বাংলাদেশের ক্ষেত্রে। আচ্ছা, তিনি কি বলছেন? সোমবার ঠাকুরগাঁওয়ে একটি নির্বাচনী সমাবেশে তিনি বলছেন, নৌকার যিনি কাণ্ডারি, খেয়াল করে শুনুন, নৌকার যিনি কাণ্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে গেছেন, দিল্লিতে গিয়ে বসে আছেন, আমাদের আমাদের বিপদে ফেলে গেছেন, মানে তারাও বিপদে আছে নিজেরা। শেখ হাসিনা থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চলতো, সে কি সর্বনাশ, নাকি কি চমৎকার, কোনটি? তিনি বলছেন, এবার নতুন একটি মার্কা সামনে এসেছে, যারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছিল তারাই এখন সরকার গঠন করতে চায়। মির্জা ফখরুল ইসলাম সাহেব কেন এখন একটি বিশেষ শক্তি, বা সরাসরি বলতে গেলে স্বাধীনতা বিরোধী শক্তিকে ভয় পাচ্ছেন? সভায় তিনি আরও কিছু কথা বলেছেন, যেমন তিনি বলছেন, নির্বাচনী সভায় হিন্দু সম্প্রদায়ের ভোটারদের উদ্দেশ্যে তিনি বলছেন, এই দেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশের নাগরিক, সবার অধিকার সমান, কেউ ভয় পাবেন না, সাহস নিয়ে চলবেন, আমার ভাইয়েরা সব সময় আপনাদের পাশে থাকবে। এবং তিনি বলছেন যে বিএনপি ক্ষমতায় এলে দেশের সব নাগরিকের অধিকার। এই কথাগুলো সিগনিফিকেন্ট, সেটি আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের রাজনৈতিক হিসেব নিকেশ থেকে মিলাতে পারি। যাই হোক, এখন মূল জায়গাটি নিয়ে যদি আমরা কথা বলি, প্রশ্ন হচ্ছে, বিএনপি কি সত্যি আওয়ামী লীগের শূন্যতা অনুভব করছে গণতান্ত্রিক সৌন্দর্যের জায়গা থেকে, নাকি আওয়ামী লীগের ভোট নিজেদের বাক্সে নিতে আওয়ামী লীগের প্রতি একটু উদার মনোভাব প্রদর্শনের চেষ্টা করা হচ্ছে, নাকি সত্যি সত্যিই জামাতকে ভয় পাচ্ছে বিএনপি? জামাত যেমন প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, ডি নিয়ে এগোচ্ছে, সেই জায়গা থেকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড যখন, নিশ্চয়ই তার আগে থেকে নানান ধরনের মন্তব্য ওঠা শুরু হয়েছিল, নানান ধরনের প্রশ্ন রাজনৈতিক মঞ্চে ওঠা শুরু হয়েছিল। বিএনপি বলে দিয়েছিল যে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ হওয়ার বিষয়টি তারা মেনে নিতে চায় না, বা তারা এই প্রক্রিয়ায় বিশ্বাস করে না। কিন্তু পরে যখন মব ক্রিয়েট করার মাধ্যমে জুলাই আন্দোলনের কিছু নেতা তারা আওয়ামী লীগের নিষিদ্ধ চাইল, তখন ডক্টর ইউনূস সাহেব নিষিদ্ধ করে দিলেন এক কলমের খোঁচায় নির্বাহী আদেশে। মব ক্রিয়েট করে যা কিছু চাওয়া হয়েছে গত 18 মাসে, সবই ইউনূস সাহেব মেনে নিয়েছেন, বিশেষ করে জুলাই আন্দোলনের নেতাদের। তো পরে আবার বিএনপিকে আমরা দেখলাম যে এটির আবার কৃতিত্ব নিতে, যে আমরা সবসময় আওয়ামী লীগের আবার আমরা কি দেখলাম, ফ্যাসিবাদ ঠেকানোর নামে আমরা যুদ্ধাপরাধীদের সঙ্গে ঐক্য গড়ে তুলতে দেখলাম। সব রাজনৈতিক দলকে প্রশ্ন করেছিলাম, অনেকবার এই প্রশ্ন তুলেছি, কোনটি ভয়ঙ্কর? আওয়ামী লীগ যদি ফ্যাসিবাদী শক্তি হয়েও থাকে সেটি ভয়ঙ্কর, নাকি এদেশের স্বাধীনতার বিরোধী শক্তির যে আস্ফালন সেটি ভয়ঙ্কর? কাদের সাথে ঐক্য গড়ে তুলতে হবে? বিএনপির চেয়ারপারসন তারেক রহমান দেশে ফেরার আগে বিএনপির বিশেষ কিছু নেতার সঙ্গে তিনি একটি অনলাইন বৈঠক করেছিলেন, যার খবর আমি এর আগে আপনাদেরকে দিয়েছি। মানে লন্ডনে
থেকেই তিনি অনলাইন বৈঠকটি করেছিলেন। প্রিয় দর্শক, না টেনে শেষ পর্যন্ত দেখুন, আসল ঘটনা জানতে পারবেন। যদি বিএনপি ক্ষমতায় আসে নির্বাচনের মাধ্যমে, সেক্ষেত্রে বিরোধী দলে আপনারা কাকে দেখতে চান? তারেক রহমান বাংলাদেশে আসার আরও কয়েক মাস আগে এই প্রশ্নটি একটা বৈঠকে করেছিলেন। তো সেখানে উপস্থিত বিএনপি নেতাদের 60% বলেছিলেন যে আমরা বিরোধী দলে আওয়ামী লীগকে দেখতে চাই, আর 40% বলেছিলেন যে জামাতকে চাই। মানে তার প্রশ্নটা ছিল জামাত নাকি আওয়ামী লীগ। তার মানে বোঝা যায় যে বিএনপির মধ্যে এখনো জামাতপন্থী নেতাদের প্রভাব কতখানি। যাই হোক, এখন জামাত যদি সত্যিই এই নির্বাচনে আরো শক্তিশালী হয়, সুবিধাটা আসলে কাদের আর সর্বনাশটাই বা কাদের বা কার? রাজনৈতিক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় আসলে কার সাথে বিএনপি এবং দেশ, এই দুয়ের জন্য এই খেলাটি মঙ্গলজনক। অনেক আগে থেকেই বলে আসছে, আপনাদের হয়তো কারোর মনে থাকার কথা, আরও প্রায় 15-16 মাস আগে, অর্থাৎ 2024-এর 5 আগস্টের 1.5-2 মাসে মাথায় এসে আমি এমন মন্তব্য করেছিলাম আমার কিছু কন্টেন্টে, একাধিকবার বলেছি যে এই ইউনূস সরকার পতনের জন্য অথবা যে কোনো অশুভ শক্তিকে বধ করার জন্য এই বাংলাদেশের রাজপথে আওয়ামী লীগ এবং বিএনপিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন, তাই না সেই দিনটি সামনে আসতে যাচ্ছে কিনা। তবে আমার মনে হয় এমনটি হয়তো হবে অদূর ভবিষ্যতে। 24-এর আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতনের জন্য অনেকেই রাজপথে নেমেছিলেন, যার মধ্যে অনেক সুবুদ্ধি সম্পন্ন মানুষ ছিলেন, এটি সত্য কথা। আওয়ামী পরিবারের নেতাকর্মীরাও অনেকে ছিলেন, এটিও চরম বাস্তবতা। তার তো অনেক কারণ ছিল, সেই সব কারণ আর এখন এই মুহূর্তে ব্যাখ্যা করতে চাইছি না। কিন্তু তারা কি হলো, ধাক্কা খেলেন, প্রতারিত হলেন চরমভাবে। যে বাংলাদেশ তারা দেখতে চেয়েছিলেন তা তারা আর দেখলেন না। চরমপন্থার উত্থানে নিশ্চয়ই বিএনপিও শঙ্কিত। আওয়ামী লীগের সময় দুর্নীতি ছিল, অনেক ধরনের নির্যাতন হয়েছে, স্ট্রিমরা চলেছে বিরোধী দলের উপরে, এগুলো সত্য কথা। কিন্তু মৌলবাদী শক্তির আস্ফালন তো ছিল না, পশ্চিমাদের নোংরা খেলার জয় জয়কার তো ছিল না। এখন এই বাংলাদেশ অনেকগুলো পরাশক্তির একটা খেলার মঞ্চে তৈরি হয়েছে। আরও একটা জিনিস খেয়াল করুন, শেখ হাসিনা গত 23শে জানুয়ারি দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব নামে যে একটি সাংবাদিকদের সংগঠনে অডিও বার্তা দিলেন। সেই অডিও বার্তায় তিনি কিন্তু একবারের জন্য তারেক রহমান বা বিএনপির প্রতি বিষোদ্গার করেননি। একইভাবে তার সন্তান সজীব ওয়াজেদ জয় কদিন আগে আল জাজিরাতে একটি দীর্ঘ ইন্টারভিউ দিলেন বেশ স্মার্টনেসের সঙ্গে, সেখানেও তিনি একবারের বিরুদ্ধে কথা তোলেননি। এবং এটুকু মনে করে দিতে চাই যে খেলা চলছে, অনেক দিক থেকেই খেলা চলছে। ডিল করবে, কিন্তু না, ইউনূস গ্রাউন্ড রেডি করছেন। ভারতকে কিভাবে ডিল করবো, চীনের মাধ্যমে ডিল করবো, পাকিস্তানের মাধ্যমে ডিল করবো। এই যে দেখেন না, নির্বাচন হলে বা না হলে ভারত দৌড়ে আসবে বাংলাদেশে। আরে না, এই যে ভারতের বর্ডারে আমি চীনের রাষ্ট্রদূত নিয়ে ঘুরি, এরকম একটা বার্তা এখানে আছে। উপদেষ্টা বলেন রাজনৈতিক দলগুলো আসন্ন নির্বাচনে তাদের ইস্তাহার তিস্তা মহাবৈকরণ বাস্তবায়ন ব্যাপারে প্রতিশ্রুতি দিচ্ছেন, তাই তাড়াহুড়ো করে 26 জানুয়ারির মধ্যে কাজটি শুরু হবে তা নয়, আমরা একটু সময় দেই যেন কাজটি আরো ভালোভাবে হয়। মানে ইউনূস সরকার সময় দেয়, কিন্তু বাস্তবে বাংলাদেশের সিস্টেম যেটা কি হবে ওটা পরবর্তী সরকার দেখবে। কারণ এক সরকার দৃষ্টিভঙ্গির সাথে আরেক সরকার দৃষ্টিভঙ্গি মেলে না। এখানে বিএনপি আসলে তো তিস্তা প্রজেক্ট চীনকে নাও দিতে পারে, ভারতকেও দিতে পারে, কারণ বিএনপি তো ভারতপন্থী। যদি তিস্তা প্রজেক্টের হিসাব আলাদা, ওটা আওয়ামী লীগও চীনকে দিতে চেয়েছিল, কিন্তু পারে নাই। আওয়ামী লীগ কিছু করতে চাইলেই পারে না, আগে মোদির সিগনেচার লাগে, কনসেন্ট লাগে। মোদির কনসেন্ট পায়নি বলে দিতে পারেনি, দিবে বলে দিতে পারেনি। হাসিনা নিজে প্রতিশ্রুতি দিয়েছিল যেটা আমরা চীনকে দিব। প্রকল্পটি চীনের বিশেষজ্ঞরা যাচাই বাছাই করে জানিয়ে উপদেষ্টা আরো বলেন, এই প্রকল্প নিয়ে মানুষের প্রত্যাশা বেশি, তাই চীনা রাষ্ট্রদূত বলছেন এই প্রকল্পটি তারা খুব ভালোভাবে যাচাই বাছাই করছে।
যেন কোনো ভুল ছাড়াই তারা কাজটি সম্পন্ন করতে পারে। যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে চায়। নির্বাচনের আগে শুরু হলেও অবাক হবে না। 12 ফেব্রুয়ারি নির্বাচন, 6 ফেব্রুয়ারি 7 ফেব্রুয়ারি স্টার্ট হতে পারে, বলা যায় না। 26 তারিখ না হলেও আর কিছুদিন লাগতে পারে, আবার আরো বেশি সময় লাগতে পারে। কিন্তু যেভাবে কাজটা করছে তাতে বলা যায় যে আসলে ইউনূস সরকার প্রয়োজনে ক্ষমতা ধরে রাখতে, ক্ষমতা চালিয়ে যেতে, রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র পরিচালনা 12 ফেব্রুয়ারির পরও চালিয়ে যেতে প্রস্তুত।